আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জব্বার আল নাঈম, কবি, কথা সাহিত্যিক এবং একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। জব্বার, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ নাহিদ ভাই। মানে সরকারি মব সন্ত্রাস ঘটছে, সর্বশেষ দেখলাম যে নুরা পাগলা নামে একজন ব্যক্তির, তিনি মারা গেছেন, তার লাশ নিয়ে একটু উন্মাদনা দেখলাম, মানে মাজারের বিরুদ্ধে একটা অবস্থান দেখলাম। এবং সরকার বারবার এই মব সন্ত্রাস ঘটে, কোনো অপরাধ ঘটে, সরকার একটা বিবৃতি দেয়, মানে ব্যবস্থা ওইরকম দেখা যায় না। মানে মব সন্ত্রাস কেন থামছে না? সরকারই শুধু বিবৃতি দিয়ে দায় কেন সারছে? তবে এইটা আমি বলবো, ধরেন এই যে বিবৃতিটা কেয়ারা দেয়, বিবৃতিটাতে যারা ধরেন অক্ষম, মানে যাদের কোনো মানে ক্যাপাবিলিটি, এনজিও, হ্যাঁ এনজিও মার্কারা, সুশীল সমাজ অথবা সুশীল সমাজ এরা। তো এখন আলটিমেটলি আপনি দেখেন এই সরকারগুলো, আপনি ঠিক এই এনজিও এবং সুশীলদের সমন্বয়ে কিন্তু এই সরকারটা, অথবা বলা যেতে পারে এই সরকার হইতে পারতো একটা মানে মানে চূড়ান্ত পর্যায়ের একটা সরকারের একটা প্রেসারাইজ কমিটি বা টিম। এখন তারাই ধরেন বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিবৃতি দিবে, বয়ান দিবে, বক্তব্য দিবে। এই সরকার কিন্তু সেটাই করছে। এখন ওরা জানে না যে ওরা কতটা হিম্মতওয়ালা, কতটা শক্তিশালীওয়ালা। তাহলে এটা কিভাবে বলা যায়? এটা বলা যায় যেন এক লোক, সে আর্থিকভাবে একটু দুর্বল বা গরিব, ওই লোকটা ভাবছে কি আমি বিদেশে যাব কাজের জন্য, সে টিকিটও কাটলো, যাবে জাহাজ দিয়ে, একটা প্রমোদতরীর টিকিট নিল। তো টিকিট নেওয়ার পরে সে জাহাজে উঠলো, প্রমোদতরীতে উঠলো, ওঠার পরে সে এক কর্নারে মানে আটিসাটি করে বসে থাকে, একেবারে মানে চুপচাপ থাকে, কেউ যেন তারা না দেখে। কিন্তু সে টিকিট কিনছে, আপনি আমি বা অন্যরা যেরকম, অন্য প্যাসেঞ্জার গুলো যেরকম টাকা দিয়ে টিকিট কিনছে, সেও কিনলো ওই টাকা দিয়ে। এখন সে এক কর্নারে বসে থাকে, তার খুব ক্ষুধা লেগেছে, সে কি খায়? সবাই খাওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো ছিল, হাড় ইত্যাদি, ওগুলো জুটগুলো, ওগুলো সে খাচ্ছে। তো এক লোক দেখে বলে, এই তুমি উঠলা, তুমি এগুলো খাচ্ছ কেন? আমার তো খুব ক্ষুধা লেগেছে। বললো, কেন তুমি কি খাবার পাও না? কয় না, আমি খাবার পাই না, আমি তো গরিব মানুষ ইত্যাদি। কেন তুমি এটাতে উঠছো, টিকিট কাটো না? তুমি, আমি তো টিকিট কেটেছি। বললো, টিকিট কোথায়, দেখাও টিকিট আছে কিনা। নিশ্চিত হওয়ার জন্য সে টিকিটটা দেখালো, দেখো টিকিট আছে। এই জাহাজের অন্যান্য প্যাসেঞ্জার গুলো যেই যে সুবিধা পাওয়ার কথা, যেই যে সুবিধা পাবে, এই লোকটা তো সে পাওয়ার কথা। ও জাহাজের অন্যরা যা খাবে সেও তা খাবে, জাহাজের অন্যান্য গুলো এরা যা করবে এও তা করবে, অন্যরা যেভাবে ঘুমাবে তাও খাবে। এখন আমাদের এই সরকারের অবস্থা হলো এইরকম, সে জানেই না তার হাতে যে কত বড় পাওয়ার, তার হাতে পুলিশ আছে, সেনা আছে, র্যাব আছে, অন্যান্য অনেক কিছু আছে। সে চাইলে মুহূর্তের মধ্যে ধরেন সে সবকিছু মানে ঠিক করে নিয়ে আসতে পারে। টিকিট আছে হাতে, কিন্তু টিকিটে কি কি সুবিধা আছে সেটা সে জানে না। তাইলে এইরকম ধরেন বোবাকালা সরকার নিয়ে আমরা ধরেন কি করিব ভাই? যথার্থ বলেছেন। এবং এই বিবৃতি দেওয়া নিয়ে এক ধরনের ব্যঙ্গাত্মক আলাপ চলছে যে সরকার শুধু বিবৃতি দেয়। না, এত ধরুন এই সরকারের প্রতি মানুষের ট্রাস্ট চলে যাচ্ছে, ট্রাস্ট নেই। এবং এর আগেও একটা ঘটনা ঘটলো, তখন এক উপদেষ্টা তিনি বলছেন আমি নিন্দা জানালাম, উপদেষ্টা নিন্দা জানান। এখন এর ভিতর দিকে আপনি দেখেন ভাই, বিভিন্ন জায়গায় তো চুরি, ডাকাতি, খুন খারাপি যেভাবে হচ্ছে, সেটা মিডিয়াতে তো খুব অল্প সংখ্যক আসছে, আমরা তো সবগুলো জানি না। বাকিগুলো যে মবতন্ত্র চলছে, যে ধরেন মানে অরাজকতা চলছে, যে মগের শাসন চলছে, মগ তো ধরেন একসময় আমরা মিয়ানমার একটা জাতিকে বলতাম সেই মগ, হ্যাঁ সেই মগ কিন্তু এখন আমাদের এখানে চলে আসছে। এখানে আসলে মগতন্ত্র দুইটাই চলছে এখানে। এর ভেতর দিয়ে ধরেন একটা রাষ্ট্র ধারাতে পারে না। এটা একটা মানে একটা অঞ্চল, জোন, একটা ধরেন মানে যুদ্ধ মানে গ্রস্ত একটা মানে কি বলে একটা মানে রাজ্যের মতো, এটা আসলে একটা দেশ হিসেবে দাঁড়াবে না। তো এটা তো আছেই। এখন সরকারকে কি আপনার সামরিকভাবে বেশ দুর্বলই মনে হচ্ছে? পারছে না? অবশ্যই দুর্বল, যে বললাম না, দুর্বল মনে হচ্ছে না ভাই, অবশ্যই। কারণ আমাদের ধরেন সেনাবাহিনী তো আগের ওরাই আছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমাদের পুলিশে কিছু ঘাটতি চলে আসছে। হ্যাঁ, আমরা সন্দেহ একটা ঘাটতি আসছে। কেন ভাই? আপনি কি পুলিশে আর বাংলাদেশের লোক নাই? লাখ লাখ ছেলেপেলে বেকার, ওদেরকে আপনি নেন। যদিও বড় পরিসরে নিয়ে, যদিও আসছে যে এএসআই মানে 4,000 4,500 মতো নেবে, কেন এতদিন আপনি নিন না কেন? অথবা এদেরকে অ্যাক্টিভ করেন, এরা কেন কাজ করবেন? এখন পুলিশের ধরেন যারা দুর্নীতি, যারা ধরেন আওয়ামী ফ্যাসিজমের মানে আনুগত্য প্রকাশ করছে, সেটা কারা করেছে? সেটা এক শ্রেণীর, সেটার উদ্যতনেরা। সেই পুলিশ বাহিনী দিয়ে কিন্তু চলছে, নতুন ব্লাড কিন্তু নেই। হ্যাঁ, তাহলে ওই পুলিশ দিয়ে তো আমরা চলছে। আপনি নতুন করে আরো নেন, আরো 5,000 10,000 15 20,000। এবং এটা এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই করা উচিত ছিল, কারণ ট্রেনিং মেনিং এর বিষয় আছে। হ্যাঁ, দরকার ছিল। তাহলে সেটা কিন্তু সরকার ধরেন করে না ভাই। আপনার হাতে ওইরকম টিকিট আছে, কিন্তু আপনি খেতে পারছেন না। কেন পারছেন না? আপনি এত দুর্বল হলে কিভাবে হবে? সেনাবাহিনী আছে, অন্যান্য সকল বাহিনী তো আমাদের ওরাই আছে। এখন তো এটা ধরেন কমে না, পুলিশ থেকে একটু একটু কম। অন্তত 20-30 হাজার সদস্য নিয়োগ দেওয়ার টেম্পোরারি বেসিস হলেও কিছু করা উচিত ছিল সরকারের, শৃঙ্খলার একটা মনে হয়। আচ্ছা, একটু বিদেশি প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে ট্রাম্প পুতিন আলোচনা ছিল আলাস্কায়, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। তো এবার চীনে একটা বড় সম্মেলন হয়েছে, সেই চীনে বসেই পুতিন হুমকি দিয়েছেন ইউক্রেনকে, যে ইউক্রেন যদি শর্ত না মানে তাহলে তিনি সামরিক হামলা আরো বাড়াবেন। আর ওদিকে ফ্রান্সের নেতৃত্বে একটা বৈঠক হয়েছে, সেখানে বলা হচ্ছে 26টি দেশ
সেখানে সেনা পাঠানোর জন্য প্রস্তুত, এরকম একটা কথা বলা হচ্ছে। তো ওই প্রেক্ষাপটে পুতিন চীনে বসে একটা হুমকি দিয়েছেন যে সব তৎপরতা যদি চলে, শর্ত যদি না মানা হয়, তিনি যে 3টি শর্ত দিয়েছিলেন, তাহলে পরে কিন্তু খবর আছে আর কি সোজা বাংলায় দেখা আর সোজা বাংলা খবর আছে। এখন দেখেন যে আপনি যে ফ্রান্সের ম্যাক্রোর কথা বলেন, ম্যাক্রো সেখানে ওরা বসছে, তাদের প্রধান উদ্দেশ্য হলো কি, যে আমেরিকাকে এই ইউক্রেন যুদ্ধে রাজি করানো, তাদের অর্থ অস্ত্র সৈন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাজি করানো। আর আরেকটা ব্যাপার হলো কি, ও আমেরিকার ন্যাটো তো দিবে এবং ওরা ইউরোপীয় ইউনিয়ন ব্যক্তিগতভাবে ইউক্রেনকে সৈন্য অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করবে, যুদ্ধ চলবে। দুইটা। আর তৃতীয় শর্ত হলো যে এর ভিতর দিয়ে ভ্লাদিমির পুতিনকে মানে ও নিয়ে আসা, যে সে যেন যুদ্ধ বন্ধ করে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের চুক্তিবদ্ধ হয়, মানে করে। এই 3-4টা শর্ত দিয়ে ওরা মিটিংটা করেছে। এবং 3টা শর্ত, আপনি প্রথম 2টা শর্ত দেখেন খুবই বিপজ্জনক, এটা পুতিনের জন্য, ভ্লাদিমির পুতিনের জন্য, যে আমেরিকাকে রাজি করানো, অর্থ অস্ত্র সৈন্য দেওয়া। দ্বিতীয়টা হলো ইউরোপীয় ইউনিয়ন রাজি অর্থ অস্ত্র সৈন্য ওদেরকে দিবে। তাহলে 2টা কিন্তু ভয়ঙ্কর। তৃতীয়টা হলো যে প্রেশারাইজ করে ভ্লাদিমির পুতিনকে রাজি করানো। তাহলে আপনি বললেন এর প্রেক্ষাপটে যে রাশিয়া খুবই পরাশক্তি একটা রাষ্ট্র, তাইলে রাশিয়া কি সে নমনম করবে? সে নমনম করে না। সে বলছে, খুবই ভালো কথা বলছে, যে আমি তো না করি নাই যে ভ্লাদিমির জেলেনস্কি যে মস্কোতে আসবে না, সে মস্কোতে আসুক, এসে বসুক, আমরাও চাই একটা শান্তির প্রতিষ্ঠা হোক, যুদ্ধ থেমে যাক, কিন্তু আমার কয়েকটা যে শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে, এবং আমরা দনবাস অঞ্চল ছাড়বো না, দনবাস অঞ্চল ছাড়বো না। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা সর্বশক্তি প্রয়োগ করে আমরা আমাদের অধিকার আদায় করব। এবং তার কথাটা কিন্তু আসলে ওই যে মানে রাশিয়াতে ফ্রান্সে যে ধরেন ম্যাক্রো বলছে, কথার প্রেক্ষাপটে এই কথাটা। এখন এটা তো ধরেন আজকে ধরেন 2-2.5 বছর 3 বছর ধরে রানিং, সে 22 সালে শুরু হলো। এতদিন পরে এসে ধরেন যদি আলাস্কায় যে একটা সম্মেলন করলো, বসলো, সেখানে ধর ডোনাল্ড ট্রাম্প যা বললেন, যা প্রেশার দিলেন, মানে এবং জেলেনস্কিকে বললেন, জেলেনস্কিরা ওরা তো ধরেন ওই শর্তের উপরে যায় না, ওরা মানে ইউক্রেনের কোনো অঞ্চল ছাড়বেন না, তারপরে ওরা কোনো শর্ত মানবেন না, ওরা ন্যাটোতে যুক্ত হবেন, ওরা পশ্চিমাদের শূন্য মানে সামরিক সহায়তা নেবেন, তারা সবকিছু নেবেন। কিন্তু ভ্লাদিমির পুতিনের আরেকটা শর্ত ছিল যে এখানে ইউক্রেনে কোনো থাকবে না, পশ্চিমাদের সামরিক সেনা থাকবে না, সেনাও থাকবে না। আরেকটা শর্ত ছিল ছোট্ট করে, সেই শর্তটা কেউ মানে, সেখানে রাশানপন্থী যারা আছে ইউক্রেনে ওদের উপর কোন ধরনের অত্যাচার চালানো যাবে না। তখন এখন ধরেন এইগুলো কোনোটাই মানা হচ্ছে না, তো না মানার প্রেক্ষাপটে তো ধরেন ঝামেলাটা হবে। এটা তো শান্তি প্রতিষ্ঠা ওরা করতে চাচ্ছে না। আপনি আন্তর্জাতিক খবরে নজর রাখেন, তাহলে কি আমরা বলতে পারি যে ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলো, এরকম কি আলোচনা? হ্যাঁ, না, এটা ধরেন ভাই একটা বড় একটা পরিসরের ব্যাপার, এটা ধরেন আর একটু সময় লাগবে নিশ্চয়ই। তবে ট্রাম্প আর একটা কথা বলছেন, যেটা যে আমাদের আলোচনা ব্যর্থ হবে এই কথা তো বলা যাবে না, কারণ আমাদের বিকল্প অনেকগুলো ওয়ে আছে। সেই বিকল্প ওয়েগুলো হলো কি হলো, সে ধরেন অর্থনৈতিক ভাবে প্রেশার দিচ্ছে, অর্থনৈতিক কিছু ফেল করছে বারবার, অর্থনৈতিক প্রেশার বলে। সে বললো যে তার হাতে আরো বিকল্প কোনো অস্ত্র আছে, সে আমি আরো মানে তারা সেকেন্ড স্টেপ ভাববে। ওইটা এতদিন পর্যন্ত তো এটা তার কথা, যেটা এটা আমাদের ফার্স্ট স্টেপ ভাবনা, প্রথম স্তরের ভাবনা। সেকেন্ড মানে স্টেপের ভাবনা সেটা কি হতে পারে, সেটা হয়তো সে জানাবে। ট্রাম্প তো এমনি যুদ্ধ থামানোর বিষয়ে সিরিয়াস, তাকে সিরিয়াসই মনে হচ্ছে না। সে যুদ্ধ থামানোর ব্যাপারে এক প্রকার, সে যুদ্ধ থামাতে চাচ্ছে, কিন্তু যুদ্ধ থামাতে চাচ্ছে আবার অস্ত্র অর্থ সৈন্য দিয়ে, মানে ইউক্রেনের ইউরোপীয়দের সঙ্গে জোট হয়ে আবার ওদেরকে সহযোগিতা করছে। এইটাও একটা ব্যাপার, মানে একটা সব বিরোধী অবস্থান আছে এখানে। শেষ প্রশ্নটা হচ্ছে দেশের ভিতরের, এটা নির্বাচন কি ঝুলে যেতে পারে? কি মনে হয় আপনার, এই যে জুলাই সনদ মনদ যা নিয়ে যে অবস্থা আছে একটা রাজনৈতিক পরিমণ্ডলে, কি হতে ভাই নির্বাচন যদি ঝুলে যায়? আপনি দেখেন দক্ষিণ এশিয়া বিষয়ক যে ধরুন উপদেষ্টা বিশ্লেষক মাইকেল কুগেলম্যান, সে বলল কি, ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয় দেশে কিন্তু বিশৃঙ্খলার পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। এখন ধরেন ওরা সেই দূর দেশে বসে যদি এটা এতটুকু বলতে পারে, এবং ওদের এটা একটা জার্নালে প্রকাশিত কথাবার্তা এরকম যে আমাদের দেশে ধরেন ফেব্রুয়ারি নাগাদ যদি নির্বাচন না হয় তাহলে মানে একটা গৃহযুদ্ধের মতো একটা অবস্থান বা পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কা ধরেন দূর দেশ থেকে বসে যারা বলছে বা ভাবছে তাদের কথা আমরা ধরেন মিথ্যা প্রমাণ করা খুবই কঠিন, কারণ আমরা নিজেরাই তো দেখছি এখন যে অবস্থা, এটা ওয়ান কাইন্ড অফ গৃহযুদ্ধের মতোই হচ্ছে। তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, অন্যান্য দলগুলো কি ভাবে, কি জানে, কি বুঝে সেটা আমি জানি না।
অবশ্যই ওদের ধারণা বা ওদের এটা আমাদের চাইতে অনেক বেশি অথবা আমাদের চাইতে কম। আবার আমরা যেহেতু এই রাষ্ট্রে আমরা ওন করি, ওরাও ওন করে, তাই আমি মনে করি যে ওদের ভাবনার মধ্যে নিশ্চয়ই গলদ আছে এবং স্বার্থ আছে। গলদ এবং স্বার্থ, ওদের স্বার্থ হইলো যে ওরা ক্ষমতায় যাবে, হ্যাঁ, ওরা অথবা অন্য যারা চাচ্ছে নির্বাচনটা হোক তাদেরকে নির্বাচনটা ধরেন হতে দিচ্ছে না, তার মানে ওদের অন্য কোনো স্বার্থ আছে। এই সরকার যদি থাকে তাহলে কি করলে আপনি দেখেন, যেমন ধরেন আমি যদি বলি জামাত বা ধরেন এনসিপি বা যে ছোট ছোট দলগুলো মানে কোনো সময় প্রায়োরিটি পেত না, সেই দলগুলো কিন্তু খুব ভালোভাবে প্রায়োরিটি পাচ্ছে। অথবা ওরা চাচ্ছে যে ইউনুস সরকার থাকুক, থাকলে আমি কি করছি, প্রায়োরিটি পাচ্ছি, আমি মানে নির্বাচন না হওয়ার পরে মানে সংসদে না যাওয়ার না গেলেও সমস্যা নেই, ওইরকম আমার একটা অবস্থা, সংসদে যেতে পারবো না এরকম, হ্যাঁ সংসদে যেতে পারবো না। এখন এই ছোটখাটো দলগুলো কিন্তু ধরেন সবগুলি সবসময় চায় যে নির্বাচন না হোক, নির্বাচন হইলে ওদের একটা প্রবলেম কি যে ওরা ক্ষমতা হারাবে, এবং এটা তো সত্যি কথা, ওরা ধরুন ক্ষমতা হারাবে, তখন যেই দলই আসুক, যদি বিএনপি আসে, বিএনপি ধরেন একটা ওয়েল অর্গানাইজড ভাবে গুছানো থাকবে, ও ওদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন কিছু করবে, দেশ উন্নতি ওর জন্য এগিয়ে নিয়ে যাবে, কিন্তু অন্য দলগুলো তো পাবে না। এখন তো ধরুন তারা পাচ্ছে না। এখন যদি একেবারে সংক্ষেপে বলেন যে নির্বাচন এই জটিলতার মধ্যে পড়ে নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা, আপনার মানে পর্যবেক্ষণটা কি? ভাই নির্বাচন এটা ধরেন এই যে বেটুর অর্থ কি, এখন যেহেতু ধরেন জামাত বলছে যে মানে কার্যকারিতা মানে হারাবে এই নির্বাচন, তাহলে এর বিরুদ্ধে ওরা চাচ্ছে, কেউ কেউ বলছে যে যদি ইউনুস যদি চলে যায় তাহলে সমস্যা নাই। ইউনুস চলে যাওয়ার অর্থ হইলো যে তাহলে নতুন কেউ আবার ইন্টেরিয়াম হবে, তাহলে নির্ধারিত তারিখে নির্বাচন হবে না, নির্বাচন আবার পেছালো। এখন এই যদি নির্বাচন যদি পিছিয়ে যায়, নির্বাচন পিছিয়ে গেলে আমাদের অনেকগুলো জটিলতা এবং সমস্যা আমাদের সামনে চলে আসবে। কিন্তু আরেকটা ব্যাপার হলো, ইউনুস ইন্টারন্যাশনালি খুব পরিচিত নৌন একটা ফিগার, এবং সে দেখেন জামাত বলছে নির্বাচন হবে না, এনসিপি বলতেছে, যদি ওই দুইটা এখন প্রেশারাইজ খুব ভালোভাবে দিচ্ছে, প্রেশারাইজ কমিটির পলিটিক্যাল পার্টি বলছে নির্বাচন হবে না, বা এই শর্ত সাপেক্ষের পরে এই টার্গেটগুলো ফিল আপের পরে নির্বাচন, কিন্তু ইউনুস বলতেছে কি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং সে কয়েকটা কথা বলছে সরকার অনর আর কি, যে নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্নভাবে বানচাল হচ্ছে, নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন জনে বিভিন্নভাবে প্রেশার দিচ্ছে, এরকম কিন্তু কথা আপনি প্রথম আলোতে কালের কণ্ঠে এরকম নিউজ হচ্ছে। এখন আমার মনে হয় সেই ইন্টারন্যাশনাল বড় একটা ফিগার বা ইত্যাদি কারণ সে যদি মানে বলে ফেলছে, এই কারণে হইলো নির্বাচনটা উনি যদি থাকেন উনি করে ফেলবেন, কতদিন যদি থাকেন আমার মনে হয় উনি নির্বাচনটা দিবেন, কারণ উনি আছে সেই সঙ্গে সম্ভাবনা আছে। ভাই উনি যে অবস্থা আছে এই অবস্থা থেকে দেখতেছেন তো যে উনি ধরেন এক প্রকার ফেইলর, যে রাষ্ট্র খুব থ্রেটে আছে। এখন ওই ফেব্রুয়ারিতে যদি, এবং ডক্টর ইউনূস এখানে এই পজিশনে না থাকলে তো আমার মনে হয় যে দেশ, বা আপনি কিভাবে ভাবছেন জানি না, দেশ তো আরো সংকটে পড়তে পারতো, মানে ওনার পক্ষেই সামলানো কঠিন হয়ে যাচ্ছে নানান পরিস্থিতি। ভাই ৭১-এর পরে যুদ্ধ বিগ্রহ ধরেন দেশে, তখন আমরা ধরেন ইতিহাস থেকে পাই, ওই সময় ধরেন অনেক সংকট ছিল দেশে, হানাহানি, মারামারি, ওরে মারে না, ওর মারে না, অবাধ অস্ত্র ছিল, মানে অনেক সৈন্যরা অস্ত্র জমা দেয় না, দেশে প্রচুর লুটতন্ত্র তখন চলছে। আর তখন লুটতন্ত্র বা মারামারি বা মানুষকে মেরে ফেলতে এখনো কিন্তু অ্যাজ লাইক। এখন ইউনুস না থেকে অন্য কেউ যদি থাকতো বা আসতেন, তাইলে হয়তো এটা যে এর চেয়ে খুব বেশি ভালো হইতো, এটা এই সম্ভাবনা কখনোই ছিল না বা নেই, বরং আরো খারাপ হতে পারতো। সেটাই আমরা চাই, যত সবাই নির্বাচন হোক। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ নাহিদ ভাই, ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। দর্শক, আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে।